This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সচরাচর আমরা যেটা দেখি আর কি, যারা খবরের মধ্যে থাকেন, যে জিনিসটার জন্য খবরের মধ্যে রয়েছেন আর কি, সেই জিনিসটার থেকে যখন তিনি সরে আসেন, খবর কোথাও গিয়ে হয়তো তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমার সঙ্গে এমন একজন বসে রয়েছেন যিনি যখন নিজের কাজটায় ছিলেন খবরের মধ্যে রয়েছেন, কাজটা যখন ছাড়লেন তখনও আপনি খবরের মধ্যে। বিচারপতি, এখন প্রাক্তন বলতে হয়, প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নমস্কার। এই যে কয়েক ঘন্টার জাস্ট ব্যবধান, আপনি তার আগে অবধি বিচারপতি ছিলেন, এখন প্রাক্তন বিচারপতি হয়ে গেলেন, তফাৎটা টের পাচ্ছেন কিছু? হ্যাঁ, একটা তফাৎ টের পাচ্ছি। সেটা হচ্ছে যে আমার যে এলাকা, সেই এলাকার পুলিশের আচরণের তফাৎ। মানে কীরকম ধরনের? আমি একটা অনুরোধ করেছিলাম যে আমার আজকে যে সাংবাদিক সম্মেলনটা হয়েছিল সেখানে 2-3 জন পুলিশকে পাঠাতে, কারণ আমার কাছে খবর ছিল একটা সূত্রে যে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হবে কোনো একটা রাজনৈতিক দলের তরফ থেকে। তো আমি সেই ওসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে কথাও দিয়েছিলেন যে কয়েকজনকে পাঠাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাউকে পাঠাননি। তো এটা আমার কাছে, উনি যদি পাঠাতে নাই পারেন, ওনার উচিত ছিল আমাকে জানিয়ে দেওয়া, বা আমার কোনো লোককে যাদের খবর উনি রাখতে পারেন, তারাও পুলিশ, আমার ঠিক বাড়ির নিচেই যারা বসে থাকেন, কিন্তু সে খবর উনি দেননি। তারা যখন জিজ্ঞেস করেছে যে কেউ কেন আসছে না, তখন উনি বলেছেন যে প্লেন ড্রেসে 2-1 জন আছে, আর বাকি পাঠাতে হলে আমাকে ওপর মহল থেকে নিতে হবে। তো এই ওপর মহলের ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক ঠেকেছে। ওপর মহলকে আমি একটু সন্দেহের চোখেই দেখব এখন থেকে। মানে এখন থেকে এই বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে, এটা বুঝতে পারছেন? পরিষ্কার পরিষ্কার। এবার বিচারপতির মানসিক, আমরা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নেই, সমান অধিকারের জায়গায় নেই। আমরা এখানে শাসক এবং শাসিত এই জায়গায় আছি। নর্মালি এই রকম জায়গায় মানুষজন যখন কোথাও গিয়ে, তারা সাম্প্রতিককালে আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই বিমাতৃসুলভ আচরণ বা বঞ্চনা বা এই ধরনের যা বলবেন আর কি, নিপীড়ন যা হয় আর কি, সেসব ক্ষেত্রে তারা গিয়ে আদালতের দরজা সেখানে গিয়ে কড়া নাড়ছিলেন। আপনি কোথায় যাবেন? কোথাও যাব না। আমি যেমন আজকে মিডিয়াতে বললাম, পরের দিন আরও কোনো একটা জায়গায় বলবো। আরও অন্যান্য অসহযোগিতা দেখলে, যদি এরকম তফাৎ টের পাই, তাহলে মানুষের কাছে বলবো, তারা বুঝে নেবেন যে আসলে কারা আমাদের শাসন করছেন। এইটা যে বিচার ব্যবস্থার পার্ট আপনি এতদিন ছিলেন, যে জায়গাটায় মানুষ প্রত্যেক পদে, মানে সাম্প্রতিককালে আমরা দেখেছি হয়তো কোথাও কেউ সভা করার জন্য আবেদন করেছেন, সেটা নাকচ হয়ে গেছে, সেটাও আদালতের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসছে। আপনি সেই জায়গাটার থেকে সরে থাকবেন, সেটা কি করে হবে? আপনাকে এখন তো রাজনীতি তো বারবার আদালতেই দৌড়চ্ছে। না, সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রের কথা বলছি। যদি একটা মিটিং করতে গিয়ে কোনো না পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে মামলা করতে হবে। আমি যে রাজনৈতিক দলে যোগ দিয়েছি তারা নিশ্চয়ই সেই মামলা করবেন। আমি ব্যক্তিগতভাবে সেই মামলা হয়তো করব না, কিন্তু কেউ না কেউ তো নিশ্চয়ই করবেন। মানে মোটামুটি কতদিন ধরে আপনি মোটামুটি প্রস্তুতি নিয়েছিলেন যে আপনি রাজনীতিতে আসবেন? প্রস্তুতি বেশি দিনের নয়, 4-5 দিন। মানে এত চট জলদি এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল? বড় সিদ্ধান্ত কিছু নয় তো, আমরা তো সকলেই পলিটিক্যাল অ্যানিম্যাল। শুধু আমরা যখন বিচার কার্যটা করতাম, তখন এই পলিটিক্সের কোনো ছাপ আমার বিচার কার্যে যাতে না পড়ে, সেই জন্য আমি অত্যন্ত সচেতন থাকতাম। তো সে সম্বন্ধে অন্য লোকেরা আজ থেকে যে রটনা চালাচ্ছে, তারা চালাক, তাদের মুখ তো আমি বন্ধ করতে পারবো না। কিন্তু আমি আনবায়াসড বিচার করতাম। তো সেদিক দিয়ে কোনো অসুবিধে তো বোধ করিনি কখনো।
এই জলদি সিদ্ধান্ত নেওয়ায় কোনো অসুবিধে বোধ করিনি। কিন্তু মানুষের জন্য কাজ করবেন এই ভাবনা চিন্তার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমার তো টেনিওর শেষ হয়েই এসেছিল, আমাকে আর 4-5 মাস বাদে চলে যেত। 4-5 মাস বাদে চলে যাওয়া আর 4-5 মাস আগে চলে আসা, তার মধ্যে যেটুকু তফাৎ সেটা একটা আর্থিক ক্ষতির তফাৎ, সেটা তো আমি মেনে নিতে রাজি আছি। আরেকটা তফাৎ, সামনে লোকসভা নির্বাচনটা এর মধ্যে থাকবে বা? হ্যাঁ, লোকসভা নির্বাচন থাকবে। সেটা যদি দল বা আমি যে দলে যোগ দিতে যাচ্ছি, ফর্মালি এখনও যোগ দিইনি, তারা যদি মনে করে যে আমাকে সেই লোকসভা নির্বাচনে অন্তর্গত করে নেবেন, তাহলে আমি নিশ্চয়ই হব। যদি বলেন যে না, অন্য কোথাও কাজ করতে হবে, সেটাও হব। মানে ভোটে দাঁড়াবেন এই জন্যে আপনি রাজনীতিতে? না, একেবারেই না। এবার সবাই খুব অবাক হয়েছে যে বিজেপি কেন? কারণ বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল, যার কিনা এই বর্তমান যে শাসক দল এখানকার তৃণমূল, তার সঙ্গে যুঝে ওঠার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে। সিপিআইএমের নেই বলে আমি মনে করি, কংগ্রেসের তো নেই। তো সেই জন্যে যেহেতু এই তৃণমূল দলটির দ্বারা পরিচালিত সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে, যেখান থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে, সে কথা ভেবে আমি বিজেপিতেই যোগ দেওয়ার কথা ভেবেছি। এবং বিজেপি হচ্ছে একটা উপযুক্ত রাজনৈতিক দল, যার একটা রাজনৈতিক দর্শন আছে। সেই দর্শনটার বিরোধী আমি নই, আমি সেই দর্শনটা সমর্থনই করি। ফলে এখানে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এবার আপনার রাজনৈতিক দর্শনের জায়গা থেকে আপনার বহুবার, আপনি যেমন বিমান বসুর কথা বলেছেন, বা আপনি যখন বিচার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন, সেই সময় যাদের বিরুদ্ধে আপনার সরকারের বহু ক্ষেত্রেই সরকার বেকায়দায় পড়েছে আপনার বিভিন্ন সিদ্ধান্তে, পর্যবেক্ষণে বা রায়ে আর কি, সেক্ষেত্রে আপনাকে বামপন্থী বা কোথাও গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের দ্বারা প্রভাবিত এইরকম দাগিয়ে দেওয়া হতো। সেই সময়ের আপনার যে চিন্তাভাবনাটা ছিল, যে মানসিকতায় আপনি চলতেন, বিমান বসুকে আপনার ভীষণ ফেভারিট লাগতো, তার সঙ্গে বিজেপিকে মিলিয়ে নেওয়া মানে লোককে একটু ধাঁধায় ফেলে দিয়েছেন আর কি, একটু পরিষ্কার করে লোকে বোঝার চেষ্টা করছে। আমার সেই সময় তো আমার কোনো রাজনৈতিক অবস্থান ছিল না যে আমি কোনো বাম দলের সঙ্গে জড়িত বা কোনো দক্ষিণপন্থী দলের সঙ্গে জড়িত, এরকম তো নয়, ছিলই না। এখানকার পশ্চিমবঙ্গের যে পলিটিশিয়ানদের আমরা দেখেছি, যাদের কথা শুনেছি, বিষ্ণুকান্ত শাস্ত্রী সম্বন্ধেও তো আমার অত্যন্ত খুব ভালো ধারণা। বিষ্ণুকান্ত শাস্ত্রী অনেক দিন ধরে বিজেপির এখানে ছিলেন, আমাদের এমএলএ ছিলেন। তো নামটা হয়তো বিমান বসে চলে আসতো, কারণ তার নামটাই খুব বেশি প্রচার হতো, বা বুদ্ধদেব ভট্টাচার্য চলে আসতো। এই নামগুলো চলে আসার মানে, যেমন কেউ যদি ক্রমাগত ইন্দিরা গান্ধীর নাম উচ্চারণ করে, তার মানে তিনি যে ইন্দিরা গান্ধীর সাপোর্টার তা নন, হয়তো তাকে উল্লেখ করে কিছু একটা বলছেন। এটা ওই উল্লেখ পর্যন্তই, তার বেশি কিছু নয়। বাম রাজনীতিতে আমি কখনো ছিলামও না, আমি বাম রাজনীতিকে কখনো সমর্থনও করিনি। এটা কি আপনি মানেন, মানে এটা অসংখ্য লোক মানেন, আপনি কোথাও গিয়ে রিয়েলাইজ করেছিলেন কি যে মানুষজনের নর্মাল করছে, আপনি জবের থেকে এই ধরুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলাগুলো আপনি দেখতে শুরু করেছেন, একের পর এক জাজমেন্ট দিতে শুরু করেছেন, এবং তারপর সিবিআই ইডি ঢুকে যেই এত বড় একটা দুর্নীতির বৃত্ত, যেটা আপনি বারবার বলেছেন, এটা আপনি ওইভাবে স্টেপ না নিলে সামনে আসতো না, এটা আপনি বিশ্বাস করেন? খানিকটা তো বিশ্বাস করি, আমি যে দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসগুলোকে দেখেছিলাম, সকলের তো দেখার দৃষ্টিভঙ্গি এক হয় না। তার ফলে আমি কিছু অর্ডার দিয়েছিলাম আমার আইনের যে জ্ঞান এবং সচেতনতা তার দিক থেকে, সেটা প্রয়োগ করে, এবং সেটা কিছু দালাল তারা চেঁচিয়েছিল যেটা আইন অনুযায়ী হচ্ছে না, কিন্তু সেই সব অর্ডার ডিভিশন বেঞ্চে যায়, সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়, সেই অর্ডার কিন্তু কেউ সেটিসাইড করেননি। ফলে পদ্ধতিগত যে প্রচুর বিলম্ব হয় পদ্ধতিগত কারণে, সেটা আমি ছেঁটে ফেলতে পেরেছিলাম, ছেঁটে দিয়েও ছিলাম।
তাতেই কাজটা অনেক দ্রুত অগ্রসর হয়েছিল। না, এই যে আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছিল কিনা যে দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখছেন, এই দৃষ্টিভঙ্গিটা আমার তৈরি হয়েছিল যখন আমি আইনজীবী সেই সময়, যে এত ফর্মাল একটা মনোভাব নিয়ে বিচারপতিরা বিচার করেন, এত টেকনিক্যাল হন, তাতে যারা মামলা করতে আসেন তারা খুব সাফার করেন। এত টেকনিক্যাল না হয়েও কিন্তু ন্যায় বিচার করা যায়। তো সেখান থেকে আমি শিক্ষা নিয়েছিলাম, এবং শুধু তাই নয়, আমার সৌভাগ্য যে আমি এরকম কিছু মানুষের সঙ্গে মিশেছিলাম সেই সময় যারা লন্ডনে আইনটা প্র্যাকটিস করেছেন, ব্যারিস্টার ছিলেন, লন্ডনে পড়াশোনা, পরে কলকাতায় ফিরে এসে কলকাতা হাইকোর্টে করেছিলেন, প্র্যাকটিস করেছিলেন, কমই করতেন। তাদের মুখে শুনেছিলাম যে আইনের প্রয়োগ কিন্তু যেখান থেকে আমরা শিখেছি, সেই অ্যাংলো স্যাক্সন জুরিসপ্রুডেন্স যেখান থেকে আমরা নিয়েছি, ব্রিটেনে, সেই ব্রিটেন তার জন্মদাতা যে জায়গা ব্রিটেন, সেখানেও কিন্তু খানিকটা বদলে গেছে। আমরা সেই 150 বছর পুরনো যুগের সেই ন্যাচারাল জাস্টিসের কনসেপ্ট নিয়ে বসে আছি, কিন্তু আমরা সচেতন নই যে ন্যাচারাল জাস্টিসের কনসেপ্ট আমাদের সুপ্রিম কোর্টই বদলে দিয়েছে। সেই জাজমেন্টও আমি অনেককে দেখিয়েছি, আমাদের আইনজীবীদের, তারা দেখেছেন, আমি জানি না তারা জানতেন, জেনে উল্টো কথা বলতেন না জেনে বলতেন, কিন্তু আমি দেখিয়েছিলাম। এগুলো আমি পেয়েছিলাম যখন আমি এই বিখ্যাত আইনজীবীদের সঙ্গে কাজ করেছি জুনিয়র হিসেবে, অনিন্দ্য মিত্র বলুন বা বিমল চ্যাটার্জি বলুন, তাদের সঙ্গে এর সন্ধান আমি পেয়েছিলাম, তারাই আমার সন্ধানটা দিয়েছিলেন। সেটা আমার কাছে খুব বড় শিক্ষণীয় ব্যাপার ছিল। ফলে আমার দৃষ্টিভঙ্গিটা অন্যরকমভাবে তৈরি হয়েছে। মানে এটা কি আমাদের এখন বিচার ব্যবস্থার ফাঁক যে তারা এখনও মানে পরিস্থিতি অনুযায়ী এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের দৃষ্টিভঙ্গিটা বদলায়নি? দেখুন, কেউ মনে করতে পারেন যে দৃষ্টিভঙ্গি বদলানোর কোনো প্রয়োজন নেই, তো তাকে তো আমি তার বিশ্বাসের জন্য এমন কোনো মন্তব্য করতে পারি না যে তিনি ভুল করছেন। আর এই দৃষ্টিভঙ্গি নেওয়ার মতো উপযুক্ত পরিসর তো আমাদের আইনেই আছে। আমি যে দৃষ্টিভঙ্গিতে কাজ করতাম সে সম্বন্ধে কোনো বিধি নির্দেশ ছিল না, বিধি বন্ধন ছিল না, আমি সেই রাস্তায় হেঁটেছিলাম। আর এখনকার যে বিচারপতিরা আছেন যারা খুব কপি বুক কাজ করেন, তারা তাদের মতো করে করছেন। সুতরাং এই মনে করাকরির বিষয়টাতে আমি যেতে চাই না। আমি যেভাবে মনে করেছিলাম আমি করছি, তারা যেভাবে মনে করছেন সেখানেও বিচার হচ্ছে, বিচার যে হচ্ছে না তা নয়, তারা সেভাবে করছেন। কোন জায়গাটায় গিয়ে আপনার প্রথম রিয়েলাইজেশনটা হলো যে একটা দুর্নীতির বড় চক্র রয়েছে, চারপাশে ঘিরে রয়েছে এবং এটার অনেক গভীরে যাওয়াটা দরকার? যখন 2-3টে মামলা পরপর আমার কাছে এলো একই দিনে, এবং আমি দেখলাম যে কথা তারা বলছেন, মানে পিটিশনাররা যে কথা যে অভিযোগ তারা করছেন এবং তার সমর্থনে যে ডকুমেন্টগুলো তারা অ্যানেক্স করেছেন সেই পিটিশনে, সেটা দেখে আমি তাজ্জব হয়ে গিয়েছিলাম। এবং আমি তখনই অনুভব করেছিলাম যে এটা একটা বৃহৎ দুর্নীতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমি উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি, এটা অন্য একটা মামলায় পরে এসেছিল। পরেশ অধিকারী না কে ছিলেন মন্ত্রী, তার মেয়ে কী করে প্যানেলে ঢুকে চাকরি পেয়ে গেল, মানে এইরকম একটা নজর কাড়া দুর্নীতি কী করে পেয়ে গেল। তো এইরকম দুর্নীতি আরও অনেক অনেক হয়েছে, ঠিক আছে? এটা ইচ্ছে করে না করলে এগুলো ভুল নয়, ইচ্ছে করে করা এইগুলো হয়েছে, ইচ্ছে করে করা হয়েছিল। তখন আমি বুঝতে পারি যে একটা ব্যাপক দুর্নীতি কোথাও আছে এবং বহু মানুষ সেই অভিযোগ নিয়ে বিভিন্ন মামলা করেছেন। তখন আমি সিবিআই এবং ইডি, সিবিআইকে দিতে থাকি এবং ইডিকেও যুক্তি করতে থাকি মানি ট্রেলের জন্যে। তো সেই মামলাগুলো মূলত করতেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জুনিয়রদের সঙ্গে নিয়ে। ইনফ্যাক্ট তাদের জুনিয়রদেরই মামলা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র থেকে তো করতেন, আমি যা বুঝতে পারতাম।
সেই থেকে আমার নাম হয়ে যায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লোক অমুক তমুক। কিন্তু এর একবারও বলতে পারবেন না যে এই দুর্নীতিটা হয়নি। এটা বলুন না, যারা চিৎকার করছেন টিকিওলা উড়ে, সেগুলো তারা বলুন না যে দুর্নীতি ছিল না, সবই বায়াস ছিল। সেটা বললে তুমি খুশি হই, সেটা প্রমাণ করুন না। আজ পর্যন্ত তো দেখাতে পারেননি। আমার একটা কথা বলুন, মানে এই যেগুলো করতে করতে আপনি একটা সময় মানুষের চোখে বিচারক থেকে ভগবানের পর্যায়ে উন্নীত হচ্ছেন, এটা রিয়েলাইজ করতে পারছিলেন? না, সত্যি আর নেই। ভগবান টগবান যে কথাগুলো, ওগুলো তো বাঙালির একটা ইমোশনাল আউটবাস্ট, একটা কথা। তো আমি সেগুলো সম্বন্ধে একেবারেই, সেগুলো আমাকে ছুঁতো না, প্রভাবিতও করতো না, আজও করে না। আর কোনোভাবেই এটা আপনাকে ছুঁয়ে যায়? একদম নয়, একেবারে নয়। আমি শুধু এইটুকু মনে রাখতাম যে যদি কোনো মানুষের সঙ্গে অসহায় মানুষের অসহায়তা দূর করতে পারি, তাহলে আমার কাজটা সার্থক। তাকে একটা সেবা করার সুযোগ পাওয়া যায়, এবং এই সেবার কনসেপ্ট আমার কাছে শিবজ্ঞানে জীবসেবার কনসেপ্ট। রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ যা বলে গেছেন, আমি তাদেরকে অত্যন্ত মান্যতা দিয়ে চলি, এবং এই ধারণাকে শিবজ্ঞানে জীবসেবা। এমনিতে মানে এই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও গিয়ে সাধারণ মানুষ নর্মাল কোর্সে আমরা দেখেছি যে আইন আদালত কোর্ট, মানে যতই বলুক যে বাঙালিকে হাইকোর্ট দেখিও না, কিন্তু নর্মালি লোককে কোর্ট ফোর্ট এড়িয়ে চলে আর কি। একবার ছুলে বহুত মুশকিল আছে আর কি। আপনি যে পরপর সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এবং তারপর যে প্রচুর সাধারণ মানুষ কোর্টের দরজায় কড়া নাড়া সাহস বা আগ্রহটা পেয়েছিল, এটা তো বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছিলাম, এবং সেটা আমাকে কিছু আইনজীবী এসে বলেছিলেন যে এরকম কিছু সিদ্ধান্ত আমার হওয়ার ফলে হাইকোর্টে মামলার সংখ্যা এবং হাইকোর্টে এসে মামলাকারীর সংখ্যা বাড়ছে, মামলাকারীর সংখ্যা বাড়ছে, এবং যারা মামলা করতে আসছেন তারা এই উদাহরণগুলো দিচ্ছেন, যেখানে তো এইভাবে হয়েছে, এই ঘরে তো এইভাবে হচ্ছে, সেগুলো উদাহরণগুলো দিয়ে তারা মামলাটা উকিলদের বলতেন এইভাবে করুন। তারাও চেষ্টা করতেন, শুধু যে আমার কোর্টরুমে তা নয়, অন্য কোর্টরুমেও। এবার আগের থেকে এই যে আপনার এই পরপর মামলাগুলো শোনা এবং পর্যবেক্ষণের পর এই চেঞ্জটা যেটা আপনি শুদ্ধ নোটিস করেছিলেন, কোন কারণের জন্য এটা হচ্ছিল বলে আপনার মনে? দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত এবং একটা কঠোরতা বজায় ছিল, আমি রাখতাম, এবং সেখানে আমি কাউকে রিয়াত করতাম না। এই যে কোনো মিনিস্টারকে টাইম বেঁধে সিবিআই দপ্তরে পাঠিয়ে দেওয়া যায়, বা ওখানে বসেই কোনো দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের চাকরিটাকে টার্মিনেট করে দেওয়া যায়, এটা এর আগে তারা দেখেনি। চাকরি টার্মিনেশন দেখেছে, কিন্তু মামলা হওয়ার 5 বছর 6 বছর বাদে। মানে এইটা আগে কেউ দেখাতে পারেননি আর কি। আমার অন্তত চোখে পড়েনি, আগে কেউ দেখাতে পারেননি। এই ইতিহাসের কথা তো আমি বলতে পারবো না। আমি যে কদিন প্র্যাকটিস করেছি তার মধ্যে আমার অন্তত চোখে পড়েনি যে এই রকমভাবে একটা কাজ হচ্ছে। তো এরকমভাবে কাজ করতাম বলেই অনেক আওয়াজ তুলেছিলেন, জেনে হোক না জেনে হোক, যে আমি আইনের অ ক খ জানি না, এবিসিডি জানি না। তো আমার তাতে কোনো আপত্তি ছিল না, এবিসিডি জানি কি জানি না সেটা তো পরবর্তীকালে মামলাগুলো যখন ডিভিশন বেঞ্চে আমার জাজমেন্টটা সাস্টেন করেছে, সুপ্রিম কোর্টেও সাস্টেন করেছে, তখন তারা বুঝে গেছেন এসব কথা বলে আর লাভ হবে না। এদেরকেই আমি কালো কোট গায়ে দেওয়া দালাল বলে উল্লেখ করেছি। এরকম সংখ্যাটা কত? বেশি নয় 4-5 জন, তো তাই যথেষ্ট। এবার ধরুন এদের মানে উপস্থিতিতে আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে না, তারা কিন্তু মামলা করার জন্য আমার ওখানে উপস্থিত হতেন না, তারা ডিস্টার্ব করার জন্য উপস্থিত হতেন, ডিস্টারবেন্স ক্রিয়েট করতেন, চলে যেতেন। দালালদের যা কাজ, দালালরা কি একটা কোনো, আপনি মনে করেন যে একটা কোনো কাজ করে, তারা তো দুটো পক্ষের মধ্যে একটা মধ্যস্থতা করে কিছু পয়সা কামায়। এইরকম ব্যাপার যে তুমি একটা পক্ষ থেকে তারা নির্দেশিত হলো যে এগুলো গিয়ে ডিস্টার্ব করে এসো, তাকে জজকে গালাগাল করে এসো, ঠিক আছে। তো একজন তো নিজেকে খুব বড় একজন আইনজীবী বলে মনে করতেন। তো পরে দেখা গিয়েছিল যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আপনি আইনের কিছুই জানেন না, 5 জনের সামনেই দেখিয়েছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার সম্পর্কেও বলেছে কি
যে আপনি যদি সেই রকম লেভেলের আইনজীবী হতেন আর কি, উনি সিনিয়র খুব কম বয়সে হয়ে গেছিলেন, আপনি যখন জাজ হয়েছেন তখনও সিনিয়র অ্যাডভোকেট পর্যায়ে পৌঁছননি, এগুলো ওনার আজকে বক্তব্যের মধ্যে রয়েছে। অনেকেই তো সিনিয়র অ্যাডভোকেট অব্দি প্রাণবংশী জজ হয়েছেন, কতজন হয়েছে আমি অনেকের নাম করে দিতে পারি, অনেকের। যখন দীপঙ্কর দত্ত জজ হয়েছিলেন তিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে জজ হয়েছিলেন? হননি, তিনি আজকে সুপ্রিম কোর্টের জজ। এটা দিয়ে কিছু বিচার হয় না, মানে এর সাথে মেধার কোনো সম্পর্ক না বা আইনগত জ্ঞানের কল্যাণবাবু একটি অসভ্য লোক বলে পরিগণিত হয়েছেন সমাজে বারে বারে। তিনি তার অসভ্যতা জারি রেখেছেন। কল্যাণবাবু সম্বন্ধে আমার কোনো শব্দ আর খরচ করতে ইচ্ছে করে না। এবার এই ধরনের ব্যারাকিং, মানে একটা সময় আপনার এজলাস বয়কট বা বিভিন্ন এরকম বক্তব্য তো কনস্ট্যান্ট হয়েছে, তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কি আপনাকে সিদ্ধান্তগুলো আরও কঠোরভাবে এবং না, আমার যে সিদ্ধান্ত নেবার আমি তাই নিতাম, আর প্রত্যেকটা সিদ্ধান্তে তারা চিড়বিড় করে জ্বলে উঠত, যে কিন্তু থামাতে পারছি না, এর ঘরে অ্যাপিয়ার করবো না, এরকম হলো, এর ঘরে ঢুকে জুতো ছুঁড়বো, পেপার ওয়েট ছুঁড়বো, এসব করবো, এসব পরিকল্পনা করে একদিন এলেন। আমি এটা জানতে পারলাম, কোনো সূত্রে তো জানা যায়। আমি এজলাসে বসার যখন হেঁটে ওই রস্ট্রামে উঠছি, তখনই আমি সাংবাদিকদের বললাম যাদের কাছে মোবাইল ফোন আছে প্রত্যেকে মোবাইল ফোনটা অন করুন, আজকের জন্য আমি অনুমতি দিলাম। ব্যাস, বিপ্লব বিদ্রোহ সব শেষ। মোবাইল ফোনে ধরা পড়ে যাবেন তো, সাংবাদিকরা আছেন তো, ঘর ভর্তি সাংবাদিক। বিপ্লব বিদ্রোহ সব শেষ হয়ে গেল, বিড়ালের মতো মিউ মিউ করলেন, চলে গেলেন। কিন্তু এটা আবার আপনার এগেস্টে এটা অভিযোগের মধ্যেও পড়ে যে আপনি বিভিন্ন সময় অন্য সব এজলাসে লাইভ স্ট্রিমিং অন থাকতো, আপনি লাইভ স্ট্রিমিং অন রাখতেন না, কারণ আপনি প্রচুর পর্যবেক্ষণ নিজের মতো করে দিতে পারেন, যেগুলো লাইভ স্ট্রিমিং হলে সমস্যা হবে, এইটা ভেবে নাকি আপনি করতেন না। লাইভ স্ট্রিমিং আমি এই কারণে করতাম না যে লাইভ স্ট্রিমিং যখন প্রথম শুরু হয়েছিল, প্রথম 2-3টে ঘরে শুরু হলো, তারপর আস্তে আস্তে সব ঘরে হলো, তখন থেকেই দেখা গিয়েছিল যে লাইভ স্ট্রিমিং হয়ে যাবার পরে সেইটাকে রেকর্ড করে নিয়ে সেটাকে কেটে এবং এডিট করে বিভিন্ন উল্টোপাল্টা ধরনের খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোর্টে ধরুন 3টে কথার মাঝে একটা কথা বাদ দিয়ে দেওয়া হলো, সম্পূর্ণ অর্থটা বদলে গেল। তারপর যিনি লাইভ স্ট্রিমিং কপি করে ছড়াচ্ছেন তিনি বললেন যে এই দেখেছেন, এরকম বললেন জজ। আমি সেই ভয়ে লাইভ স্ট্রিমিংটা করতাম না। এছাড়া কোর্ট তো ওপেন কোর্টে হতো। আচ্ছা, একটা কথা বলুন, মানে এটা আমার নিজেরও খুব জানতে ইচ্ছে করে। আপনি প্রচুর মামলায় সিবিআইকে যোগ করেছেন, প্রচুর মামলায় ইডিকে যোগ করেছেন, পুলিশের ওপর বা এখানকার সিআইডির ওপর আপনার ভরসা ছিল না কেন? ভরসা ছিল। পুলিশ বা সিআইডিকে আমি সিবিআইয়ের চেয়ে বেশি দক্ষ বলে মনে করি, দক্ষতার দিক দিয়ে যদি বিচার করতে হয়। কিন্তু তাদেরকে তো কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে কাজ করতে দেওয়া হোক। মানে এটা তখনই আপনি বুঝতে পেরে গেছেন? অনেক আগে বুঝতে পেরেছি যে পুলিশকে যদি উপযুক্তভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে আমাদের কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ বা সিআইডি যেরকম দক্ষ, তাতে তাদের এক একটা দুর্নীতি উন্মোচন করতে 3 দিন 4 দিন 7 দিন 10 দিনের বেশি লাগবে না। কিন্তু আপনি যারা নিয়ন্ত্রণ করেন তারা এরকমভাবে নিয়ন্ত্রণ করেন। কিন্তু এরকম মানে বিচক্ষণভাবে সব কিছু দিক বিবেচনা করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, একটা রায় দিতে হয়েছে। এই যে তারপরে আপনি আজকে যখন কোথাও গিয়ে রাজনীতিতে চলে এলেন, গোটা বিষয়টা, এবং একটা পার্টিকুলার দলে বিজেপিতে আপনি জয়েন করছেন বললেন, বিজেপি ঘটনাক্রমে এই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধে এখানকার প্রধান বিরোধী, আর আপনার ম্যাক্সিমাম যা পর্যবেক্ষণ রায় সবই শাসক দলের বিপক্ষে গেছে। তো এখন তো গোটা বিষয়টা পরিগণিত হয়ে যাবে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যাবতীয় সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। পরিগণিত হবে না, এই কারণে আমার নেওয়া সিদ্ধান্তটা সবসময় টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে। যখন ডিভিশন বেঞ্চ ছাড়াও কেউ চলে গিয়েছিলেন সোজা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট সেগুলো এন্টারটেনও করেছেন। সেখানে তো আমার রায়গুলো সাময়িকভাবে স্থগিত হয়েছে, পরে তো আবার ক্লিয়ার হয়ে গেছে। কদিনের জন্য, 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য স্থগিত হয়েছে, ঠিক আছে, আবার আমরা শুনবো। সুপ্রিম কোর্ট বলেছেন, শুনে দেখেছেন যে সেই রায়গুলো ঠিকই আছে, কোনো ইন্টারফিয়ার করেননি। তারপর তো সুপ্রিম কোর্ট নিজেই 19টা মামলা একত্রিত করে আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন। তারা তো বলেননি যে এটা সম্পূর্ণ ভুল হয়েছে, আমরা বাতিল করে দিলাম, এ কথা তো বলেননি, তাই না? তাহলে এই যে আমার রায়টা শুধু আমার রায় রইল না তো, আমার রায়ের সঙ্গে জুড়ে গেল ডিভিশন বেঞ্চের স্ট্যাম্প, জুড়ে গেল সুপ্রিম কোর্টের স্ট্যাম্প, তাহলে আমার রায় কোথায় রইল, তাই না? এবং তার সঙ্গে আপনার রায়ের সঙ্গে যে পর্যবেক্ষণগুলো ছিল,
সেগুলোকেও বলা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যার ফলে এইটা এখন একটা রায়ের সঙ্গে পর্যবেক্ষণ বলতে মানে লেখা হতো যেগুলো দুরকম। একটা হচ্ছে আমি যখন কিছু বললাম, হ্যাঁ কিছু বলতাম, কিছু লেখা যেগুলো হতো সেগুলোতে বলার কিছু নেই, কিন্তু আমি মুখে যেগুলো বলতাম সেগুলো অত্যন্ত সার্কাস্টিক কমেন্ট, সেগুলো তাদের গায়ে লাগতো। গায়ে লাগতো কেন আমি জানি না, তারাও তো কেউ আর ননির পুতুল ছিলেন না। যাদের উদ্দেশ্যে আমি বলতাম তারাও যথেষ্ট অভিজ্ঞ মোটা চামড়ার পুতুল, ননির পুতুল নয়। দাগার কথা ছিল, কিন্তু তারা ওটাকে ইস্যু করবেন যে এই কথা বলেছে, ইস্যু করবেন, সেই জন্য করতেন। করেও আমাকে থামাতে পারেননি, আমি যতদিন পেরেছি কাজ করে গেছি। তৃণমূলেরও অফিসিয়াল যে স্টেটমেন্ট, তাতেও কিন্তু খুব পরিষ্কার করে এটাই তোলা হয়েছে যে এখন প্রমাণ হয়ে গেল যে উনি যাবতীয় কিছু করতেন। প্রমাণ হয়নি। তৃণমূল যারা এই স্টেটমেন্ট তৃণমূলের হয়ে তৈরি করেছেন তারা হয় মূর্খ নয় বদমাইশ। মূর্খ এই কারণে বলছি যে তারা তাহলে কী করে এটা হয় সেটা জানেন না, আর না হলে জেনেও ওই কথাটা বলছেন। যারা মূর্খ তারা না জেনে বলছেন, আর যারা বদমাইশ তারা জেনে ওই কথাটা বলছেন যে এর সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। ওটা মামলা করুন না সুপ্রিম কোর্টে গিয়ে, দেখবো কতটা এন্টারটেন হয়। 2.5 মিনিটের বেশি সময় লাগা উচিত নেই ধরনের মামলা উইথ কস্ট ডিসমিস করতে। কিন্তু এদের মামলার পরিপ্রেক্ষিতেই তো আপনার এজলাস থেকে এই বিভিন্ন এই যে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলা এগুলো সরেছিল না। শিক্ষা দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা সরেনি তো, দুটো শুধু সরেছিল। সেখানে তাও সেটা ওখানে গিয়ে দেখানো হয়েছিল যে আমি কোনো একজন ব্যক্তির উদ্দেশ্যে কিছু উক্তি করেছিলাম একটা টেলিভিশন ইন্টারভিউতে। তো তখন তারা গিয়ে বলেছিল যে ইনি আমার সম্বন্ধে এইরকম, এই ব্যক্তির সম্বন্ধে এই উক্তি করেছেন, তো একে বোঝাই যাচ্ছে বায়াস। ঠিক আছে, সেইটাকে মান্যতা দিয়ে আমার উক্তিগুলো কিন্তু খারিজ করেননি, এটা মনে রাখতে হবে। তখন অবধি কিন্তু আপনি রাজনীতিতে আসবেন এটা কোথাও বলেননি, কোনো প্রশ্নই ছিল না। কিন্তু গোটা বিষয়টা তখন যে অভিযোগটা ছিল যে একটা কোথাও গিয়ে আপনি বায়াসড হয়ে যাচ্ছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরোটা করছেন, সেটা আজকে তো তারা বলার সুযোগটা আরও বেশি পেয়ে গেল না। না, তারা বদমাইশি করার সুযোগটা পেল, বলার সুযোগ নয়। আমি তাদেরকে এক্ষুনি এক মিনিট লাগবে না আমার তাকে ওই থিওরি অফ লটা বুঝিয়ে দিতে। তারা জানেনও, যারা এটা করেছেন তারা অনেকে জানেন, যদি নেহাত যদি মূর্খ না হন, আর মূর্খরা জানে না, তাহলে তো নাচছেন দাদার কথায়, তো কোনো কথায় নাচছেন। তো এটা তো আদৌ তা নয় ঘটনাটা, এটা তো মান্যতা পেল না। কোথায় কী করে মান্যতা পাবে? আমরা এটা কি আমার রায় রইল? এই ইন্টারভিউ যারা শুনছেন, আইনজ্ঞ যারা, তারা বুঝতে পারছেন যে আমি আসলে কোন থিওরিটার কথা বলছি। আমি শুধু উচ্চারণ করছি না একটা উদ্দেশ্য নিয়ে যে আমি তাদেরকে শেখাবো না, তারা নিজেরাই জানে। এবং একটা বড় বক্তব্য হচ্ছে যে আপনি একজন ব্যক্তি হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে আপনার 100% অধিকার আছে রাজনীতিতে আসার, বা আপনি কী করবেন ব্যক্তিগতভাবে সেই সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যেহেতু আপনি এরকম একটা জায়গায় ছিলেন, সেই জায়গার থেকে রাজনীতির মতো একটা ময়দানে, যেটার সঙ্গে একটা কোথাও গিয়ে মনে হচ্ছিল আপনার কনফ্লিক্ট আছে, মানে ওই রাজনৈতিক জগৎটাকে আপনি আঘাত করছেন, সেখানকার বিভিন্ন দুর্নীতিকে আঘাত করছিলাম, ওই জায়গাগুলোকে আপনি বিরোধী। রাজনীতি আর দুর্নীতি যাদের কাছে সমর্থক হয়ে গেছে, যারা মনে করেন যে রাজনীতি মানে দুর্নীতি করা, তারা আমায় গালাগাল করছিলেন, এখনও করবেন, তাতে আমার কী এসে যাবে? দুর্নীতিই থাকবে, রাজনীতির সঙ্গে মেশা। এবং সেই জায়গাটা তাদের অনেকেরই বক্তব্য, এটা মানে ধরুন গত কয়েকদিন ধরে তো এইরকম কারুর একটা রাজনীতিতে আসা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া, এবং ধরুন আইনজ্ঞরা তারা শুধু মত দিচ্ছেন, বিচারপতিরা মত দিচ্ছেন, সবাই যে একটা কুলিং পিরিয়ডে আপনার যাওয়া উচিত ছিল। কোনো কুলিং পিরিয়ডের কথা আজ পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়েছে? হয়নি। তাহলে কুলিং পিরিয়ডের প্রশ্ন কোত্থেকে আসে? তাই না? সেলফ ইম্পোজড কুলিং পিরিয়ড কে করেছে? তারা যখন সুপ্রিম কোর্টের অনেক জাজ আছেন, সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার করে বা হাইকোর্ট থেকে রিটায়ার করে জব করে অন্য একটা এতে কমিশনের মেম্বার হয়ে যান বা কোনো একটা অথরিটিতে চেয়ারম্যান হিসেবে চলে যান, তারা কি কুলিং পিরিয়ড নেন? তারা তো নেন না। একই ধরনের বিচার করছেন বলে এমন তো হতেই পারে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তিনি যে বিচার করে এসছেন এবং যেখানে গিয়ে বসছেন ট্রাইব্যুনালে, কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কেউ তো এসব ভাবেন, কারণ সেখানে তার কতগুলো সুবিধা তিনি পাবেন রিটায়ারমেন্টের পরেও সেই জায়গায় জয়েন করলে, তাই কেউ প্রশ্ন তোলে না। আজকে আমি তো কোনো সুবিধে পাচ্ছি না, আমি অসুবিধে পাচ্ছি। আমি আগামী 5 মাস আমি মাইনে পাবো না, যেটা পাবো পেনশন আর মাইনের তফাৎ অনেক। তাতে যদি কারো আর্থিক ক্ষতি হয় সেটা আমার,
সেটা যারা এই কথাগুলো প্রচার করছে মূর্খ বা বদমাইশ তাদের নয়। জেনে বুঝে এই ক্ষতিটা স্বীকার করলেনই বা কেন? ক্ষতিটা স্বীকার করলাম এই কারণে যে আমার মনে হলো যে ওখানে আমার কাজ ফুরিয়েছে বিচার ব্যবস্থায়। সেটাকে ওই মামলাগুলো সরিয়ে আপনাকে অন্য মামলায় দিয়ে? না, অন্য মামলাতেও আমি তার মধ্যেও অনেক ব্যবস্থা করে দিয়েছি। পিএফ বা গ্র্যাচুইটি যেভাবে মেরে দেওয়া হচ্ছিল, বিভিন্ন মিল মালিক গরিব মানুষদের মেরে দেওয়া হচ্ছিল, তাদের অনেক ব্যবস্থা করে দিয়েছি। তো আমি ভাবলাম যে আমি ব্যাস চলে আসছি, অনেকদিন হয়েছে। আর ওই একই ধরনের এবং ওই ধরনের মর্ম তো আমি শিক্ষায় বসার আগেও করেছি অনেকদিন। ওই মিল মালিকদের টাকা মেরে দেওয়া একের পর এক, আমি তো বাধ্য করেছি তাদেরকে। একটা তো ইনভেস্টিগেশন দিয়েছি ইডিকে এবং সিবিআইকে এবং একে SFIO, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে। প্রচুর কোটি টাকার দুর্নীতি। আপনি অত্যন্ত প্র্যাকটিক্যাল ওয়েতে পুরো বিচারগুলো করতেন, যেটাও আপনি বললেন আর কি, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে করার দরকার সাধারণ মানুষের, যার জন্য নিজেও রিয়েলাইজ করেছেন যে মানুষ বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়েছে বা আসার সাহসটা পেয়েছে। এবার ধরুন এর বড় অংশটা সাধারণ মানুষ। এই যে এই শিক্ষা দুর্নীতি, এটা তো বেশিরভাগ আমরা যা দেখেছি গ্রামাঞ্চল থেকে আসা মানুষজন প্রাইমারি টিচার হতে এসছেন, বাড়িঘর বন্ধ করে গেছেন, সবাই বদমাইশি করেছেন এরকম না, কিন্তু একটা সিস্টেমের শিকার হয়েছেন হয়তো তারা। এবার এই মানুষগুলোকে এটা আপনার প্র্যাকটিক্যাল সেন্সের জায়গা থেকে আমি বলছি, নিশ্চয়ই আপনিও এটা রিয়েলাইজ করবেন বা বুঝবেন যে এদের এইটা বুঝিয়ে দেওয়া খুব সহজ যে আপনারা যাকে দেখে বিচার ব্যবস্থার কাছে আসছিলেন, আসলে তিনি কোথাও গিয়ে একটা রাজনৈতিক মতাদর্শ বা উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছেন, এবং এরপরে গোটা ব্যাপারটা এবার ধামাচাপা পড়ে যাবে, আর কিছু হবে না। এটাও কি বুঝিয়ে দেওয়া সহজ যে 32-এর চেয়ে 53 কম? এটা কি বুঝিয়ে দেওয়া সহজ? তিনি তো স্কুল টিচার হবেন বলে গেছেন, ওইটুকু তো জ্ঞান বুদ্ধি তার আছে যে 12-এর চেয়ে 72 কম। এটা বুঝিয়ে দেওয়া সহজ? ওইসব আষাঢ়ে গল্প রাজনীতিবিদরা যারা ভাবছেন বুঝিয়ে দেবেন, সেটা বোঝাতে পারবেন না অত সহজে, কারণ 12-এর চেয়ে 72 কম নয়। ঠিক আছে, এটা তো তারা বুঝবেন। আর যদি কেউ না বোঝেন তাহলে তাদের টিচার হওয়ার যোগ্যতাই নেই। মানে আপনাকে কেন্দ্র করে যে বিশ্বাসটা গড়ে উঠেছিল আপনার রাজনীতিতে আসার সিদ্ধান্তে, এবং এখন যেহেতু আপনি আর বিচারক নেই, ন্যাচারালি আপনি রাজনৈতিক আক্রমণের শিকারও হবেন এবং সবাই খুল্লাভাবে আপনার বিরুদ্ধে যা বলার বলবে, তাতে সেই জায়গাটায় গিয়ে তাদের কোথাও গিয়ে বিচার ব্যবস্থার ওপর আস্থা হারানো বা হতাশায় ভোগায় সম্ভাবনা নেই বলছেন? কোনো সম্ভাবনা নেই, কারণ হাইকোর্টটা তো আছে। আমার বিচারপতি হওয়ার 100 বছর আগেও ছিল, আমি আজকে রিটায়ার করেছি, এরপরে 200 বছর থাকবে হয়তো। তো হাইকোর্টটা তো, যে বিচার তো হয় সেখানে, তো অন্যরা তো বিচারপতি, তারা বিচার করবেন। আমি এক্স পদ্ধতিতে করতাম, তারা ওয়াই পদ্ধতিতে করবেন, বিচারটা তো হবে। তো যাদের বিচার হচ্ছে বলো তারাই বুঝে যাবেন যে বিচার হচ্ছে কিনা, সুবিচার হচ্ছে কিনা, ন্যায্যতা পাওয়া যাচ্ছে কিনা বিচারে। ঠিক আছে, এই জন্য এত সহজে বুঝিয়ে দেওয়া যায় না মানুষকে। এখন আর এত সহজে মানুষকে বুঝিয়ে দেওয়া যায় না। এবারে রাজনীতিকের মতো তো আপনাকে বিভিন্ন বক্তব্য রাখতে হবে। হ্যাঁ, এবার সেই বক্তব্যগুলোর মধ্যে আমরা বহু সময় দেখি বহু কিছু বুঝিয়ে দেওয়ার বিষয় থাকে, এবং রাজনীতিকদের 2-3টে জিনিস ট্র্যাডিশন আমরা ইদানিংকালে প্রচুরভাবে দেখেছি আর কি। এক, যেটা আজকে বলেছেন সেটার উল্টো কথা কালকে বলা, আর 2, আজকে এই দলে রয়েছেন কালকে অমুক দলে চলে গেলেন, এবং গিয়ে একবার এখানে দমবন্ধ লাগে, ওই দলে পৌঁছানোর পর আবার সেখানে দমবন্ধ লাগবে, একবার এদিকটা পলিউটেড মনে হবে, একবার ওদিকটা পলিউটেড মনে হবে, যে ক্রমাগত নিজের অবস্থান বদলানো, এটাতে কতটা মানিয়ে নিতে আপনি স্বাচ্ছন্দ্য? আমি যদি সেরকমভাবে দল বদলাই তাহলে তো মানিয়ে নেওয়ার প্রশ্ন উঠবে, তাই না? আর যারা দল বদল করেন, আমি তাদেরকে মনে করি যে দল বদল করাটা তার গণতান্ত্রিক অধিকার। এবার তার সঙ্গে একটা নৈতিকতার প্রশ্ন আসে যে আপনি এক্স দলের হয়ে নির্বাচিত হয়েছিলেন একজন বিধায়ক হিসেবে বা একজন এমপি হিসেবে, আপনি দল বদল করে এক্স দলের জায়গায় ওয়াই দলে চলে গেলেন। ওয়াই দলে তো আপনি নির্বাচিত হননি, তাহলে আপনার উচিত কি নৈতিকভাবে যে আপনার পদত্যাগ করে ওয়াই দলের হয়ে সেখানে সেই সিটে নির্বাচনে লড়া। সেটা কেউ করেন না, এটা করা উচিত বলে আমি মনে করি। কিন্তু চলে যাওয়ায় কোনো আমি দেখি না যে আগে অতীতে ধরুন রাজনীতিকদের জন্য যে সম্মান শ্রদ্ধা যে জায়গাগুলো ছিল, আজকের দিনে সেটা ইন্ট্যাক্ট আছে বলে না, আদৌ নেই। তাহলে সেই ব্যান্ড ওয়াগন আপনি নিজেকে ফিট করবেন কি করে?
কেন জেনে বুঝে নিজেকে এরকম একটা জায়গায়, মানে যেটাকে আপনার চোখেও অসম্মানের জায়গা, সেখানটাকে টেনে নিয়ে এসছেন? অসম্মানের জায়গায় যদি আমিও সেই অসম্মানের কারণগুলোকে ফলো করি তাহলে আমি অসম্মানিত হব, কিন্তু যদি আমি ফলো না করি সেই অসম্মানিত হওয়ার কারণগুলোকে, তাহলে আমি অসম্মানিত হব না। এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। মানুষ এত বোকা নন যে যার গায়ে কোনো কালির ছিটে নেই, কালির ছিটে লেগে যাওয়ারই সম্ভাবনা খুব বেশি, কিন্তু সেটা বুঝেও যাওয়া যায় যে সত্যি এর গায়ে কালির ছিটে নেই। ঠিক আছে, সে মানুষ বুঝে নেবেন, কিছুদিন রাজনীতি থাকলেই তারা বুঝতে পারবেন। যে পরিবর্তনটা আপনি বললেন বিচার ব্যবস্থার মধ্যে, আপনি একটা বিচার ব্যবস্থার কাছে এগিয়ে আসার যে আগ্রহটা, মানে একটা পরিবর্তন তো সাধারণ মানুষের মধ্যে, সেটা আপনার বিভিন্ন পদক্ষেপেরকে কেন্দ্র করে হয়েছিল। রাজনীতিতে এরকম আপনার কি কি পদক্ষেপ আপনি চাইছেন বা কি কি আপনি করতে চাইছেন যার মাধ্যমে লোকের দৃষ্টিভঙ্গিটা বদল হতে পারে? সেটা আমি এক্ষুনি বলবো না। আগে সরাসরি রাজনীতিতে আমি একটা দলে যোগ দেবো বলে ঠিক করেছি। যোগটা হয়ে যাক, তারপর কিছুদিন রাজনীতি করি। রাজনীতি একটা কঠিন শব্দ, কঠিন সাবজেক্টও বটে, কারণ সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়। তো সেটা আগে প্র্যাকটিস করি কিছুদিন, তারপরে এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার যোগ্য হব। তার আগে এই প্রশ্ন দেওয়ার যোগ্যতা আমার নেই। তো একটা জিনিস আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, মানে আপনি বিচারপতি থাকার সময় আপনার যাবতীয় পর্যবেক্ষণ বা আক্রমণ সেগুলো শাসক দলের বিরুদ্ধে গেছে এই রাজ্যের। এবার আপনি বিজেপিতে জয়েন করছেন, বিজেপির ন্যাচারালি তাদের বক্তব্যগুলো শাসক দলের এগেনস্টেই যাবে, ফলে আপনার সেই জায়গায় কোনো আলাদা করে ভাবনা চিন্তা খুব একটা দরকার পড়বে না। কেন? আপনি নর্মালি যা বিশ্বাস করেন, যা দেখেছেন, সেটাই আপনার পক্ষে বলাটা সহজ হয়ে যায়। না, এখন আমরা এমন একটা দুর্নীতিগ্রস্ত অবস্থার মধ্যে আছি যে এখন শাসক দল যে দুর্নীতিকে লালন এবং পালন করে চলেছেন, তার বিরুদ্ধে যারা কথা বলবেন তারা তো খুব একটা মিথ্যে কথা বলবেন না। অত মিথ্যে কথা হয় না, বা মিথ্যে বললেও ধরা পড়ে যায়। আমি এখনও তো বলছি, এখনও কতগুলো বিষয় আছে যেখানে প্রচুর দুর্নীতি হয়েছে, ধরা পড়ছে না। জমি আছে, ল্যান্ড, কোঅপারেটিভ আছে, প্রচুর আছে। মানে এই মামলাগুলো আপনার কাছে এলে, এগুলো তো আমার কাছে এলে আমি এতদিনে তা উদ্ঘাটন করে ছেড়ে দিতাম। আমার কাছে আসেনি। ঠিক আছে, যেগুলো এসছে, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি আর পক্ষে এটা বলার সহজ এবং এই বাধ্যবাধকতা বা নিয়মের বেড়া জলে আপনি নেই। দেখুন, এটা আমার নিজেরও প্রশ্ন। 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিল। আমরা দেখেছিলাম তার বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়, যে মানুষ কখনো দেখেননি। এবং তারপর একের পর এক লোকজন গ্রেফতার হয়েছেন, ইডি ঢুকেছে, সিবিআই ঢুকেছে। নিয়োগ দুর্নীতি, টিচার নিয়োগ দুর্নীতির থেকে আমরা পুরো নিয়োগ দুর্নীতি দেখেছি, সেখান থেকে রেশন দুর্নীতি দেখেছি, পরপর ট্র্যাপিজের মতো চলতে গেছে। আজ অবধি কোথাও গিয়ে গোটা বিষয়টা কোথাও পৌঁছয়নি, এবং সবার ধারণা রাজনৈতিক ঘূর্ণাবর্তে পুরোটা আস্তে আস্তে নিমজ্জিত হয়ে। না, রাজনীতির ঘূর্ণাবর্তে কেন হবে? আইনও তো যথেষ্ট লিনিয়েন্ট। একজনকে দোষী সাব্যস্ত করার আগে আইন তাকে অনেক সুযোগ দেয়, সেই সুযোগগুলো দেয়া হচ্ছে। বা একজনকে দোষী সাব্যস্ত করার আগে অনেক কিছু প্রমাণের ব্যাপার থাকে। তার উপর এখানে এমন একটা সংগঠিত অপরাধ একা তো একজন কেউ করেনি। একটা লোক এখান থেকে চুরি করে নিয়ে চলে গেলে, আপনি ঝপ করে ধরে ফেললেন, চুরির জিনিসটা পেয়ে গেলেন, আপনার প্রমাণ করে দেওয়া সহজ যে চোর। এটা এমন একটা অর্গানাইজড ক্রাইম একসঙ্গে করেছেন অনেকে, যে সেটাকে প্রমাণ করা খুব শক্ত এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমি আশা করি সেটা হবে। উপেন বিশ্বাসের সাথে কথা হচ্ছিল, উনি বিভিন্ন সময় ফর্ডার কেলেঙ্কারি থেকে শুরু করে অনেক কিছু করেছেন। তার বক্তব্য আপনি একদম যেটা বললেন সেটাই, যে এত বড় দুর্নীতি, এত লোক জড়িত, নর্মাল কোর্সে এটার সলভ হতে হতে বহু জন্ম পেরিয়ে যাবে, অনেক দিন পেরিয়ে যাবে। বহু জন্ম পেরিয়ে যাবার মতো নেতিবাচক মনোভাব আমি দেখাতে পারি না, দেখাচ্ছিও না। কিছুদিন পেরিয়ে যাবে, একটা অনেক দূর চলেও এসছে তো মামলাগুলো। যে 19টা মামলা, মূল মামলা ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, যে তুমি বিচার করো ডিভিশন বেঞ্চে বসে, সেটা হচ্ছে তো, প্রায় হয়েও এসছে। এবার আপনি কিছু আনপ্রেসিডেন্টেড কাজ করেছিলেন, ধরুন কোনো সহ বিচারক সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন, দুজন সম্পর্কে। দুজন বিচার ব্যবস্থাটাকে আমরা একদম 100% একটা পবিত্র এবং ন্যায্য জায়গা বলে জানি। দুজন সম্পর্কে প্রশ্ন ওঠাই গোটা বিষয়টার সম্পর্কে একটু হলেও সংশয় তৈরি করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই ঝুঁকিটা নিয়েছিলেন কেন? এই ঝুঁকিটা না নিলে চলছিল না।
সেই জন্য নিয়েছিলাম। এবং অর্ডারটাও এত অপমানজনক অর্ডার ছিল এবং এত কুৎসিত অর্ডার ছিল প্রথমটা, যেটা আমি বলেছিলাম যে একটা খাম বন্ধ করা এর মধ্যে থাকবে এবং সেটা খোলা হবে শেষ দিন। আমি বলেছিলাম এই খাম বন্ধ করা জিনিসটা নিয়ে আমি কী করবো, আমি একজনের সম্পত্তির হিসেব চেয়েছিলাম। তিনি অ্যাপিল করেছিলেন। অ্যাপিল কোর্ট খুব মজায় অন্যান্যগুলোতেও প্রথম দিকে স্টে দিচ্ছিলেন, পরের দিকে এটা করলেন যে হ্যাঁ আমরা স্টে ফে কিছু দিচ্ছি না বাবু, আমরা খুব ভালো, তুমি খুব ভালো জাজমেন্ট দিয়েছো, সবই করেছো, অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডায়েড। বললেন যে এই যে এটা এই কী বলে এই যে সম্পত্তির হিসেব, এটা খামেই ঢোকানো থাকবে, এটা এখন খোলা হবে না, এটা মামলা যখন শেষ হবে তখন খোলা হবে। আমি তার মধ্যে মতলব খুঁজে পেয়েছিলাম, সেই জন্য বলেছিলাম মতলব খুঁজে পেলে তো আমি চুপ থাকবো না। এই আপনার মধ্যে একটা রেবেল উইথ এ কজ, মানে রেবেল উইদাউট এ কজ না, একদম রেবেল উইথ এ কজ, এই জায়গাটা। এবার এই কজটাকে অনেকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছে, অনেকেরই বক্তব্য এটা হচ্ছে আপনার ইমেজ বিল্ডিং এবং এই যে ভবিষ্যতে রাজনীতি। আমার ইমেজ বিল্ডিং কোথায়? এটা তো যেটা আমার সামনে এলো সেটাকে তো মোকাবিলা করতে হবে, সেটা তো একটা ধাঁধা যে একটা খামবন্দি জিনিস আসবে, সেটা খামটা এখন খোলা হবে না, কিন্তু জাজমেন্ট খুব ভালো, আমরা স্টে দিচ্ছি না। এটার প্রসঙ্গে আমার একটা খুব চালু কথা মুখে আসছিল, আমি বললাম না, এই দ্বিচারিতার কারণ কি? কারণ কি? তার উত্তর কোথায়? আমি তো সরাসরি চিফ জাস্টিসকে লিখেছিলাম, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং সে একই জিনিস পাঠিয়েছিলাম, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েছিলাম ওখানে বসে। সেই লেখার কলজের জোর আমার ছিল, সেই জন্যই লিখেছিলাম। তারপরেও একটা এরকম ঘটনা ঘটেছিল, অন্যরকমের একটা ঘটনা, সেটাকেও আমাকে বলতে হয়েছে, তাই না? ধরুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার যে মূল্যায়নটা আমি শুনছিলাম, আপনি প্রেস কনফারেন্সেও বলছিলেন, অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেন আপনি। তার যে রাজনৈতিক অভিজ্ঞতা প্রচুর, এটা আমায় বলতেই হবে। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, এটাও বলতে হবে। এবং তার সবচেয়ে বড় গুণ যেটা আমাকে টানে, সেটা হচ্ছে সন্ত্রাসের মধ্যেও বিরোধিতাটা জারি রাখা। সন্ত্রাস এতই হয়েছিল যে তিনি ব্যক্তিগতভাবে মারা যেতেন, ব্যক্তিগত আক্রমণ তো মানে শারীরিক আক্রমণ তো হয়েই ছিল, তিনি মারাও যেতে পারতেন। এই যে যা গুণাবলী তার মধ্যে আপনি দেখেছেন, তাতে একটা দক্ষ প্রশাসক তৈরি হওয়ার যাবতীয় গুণাবলী হচ্ছে এইগুলো, অভিজ্ঞতা, লড়াই, সবটা। তার মতাদর্শের বিরুদ্ধে আপনি কি করে? তার তো মতাদর্শ নেই, তার মতাদর্শটা কোথায়? মামাটি মানুষ, গোল গোল কথা, ও কথাটার কোনো মানে আছে? কোথায় রাজনৈতিক মতাদর্শ? কোথায় মামাটি মানুষ? তার কি ব্যাখ্যাটা কি? আজ পর্যন্ত একটা পলিটিক্যাল ফিলোসফি নিয়ে বই লেখা হয়েছে? ওনার কোনো এতদিন তো দলও তৈরি করেছেন, রাজ্যও চালাচ্ছেন, কেউ লিখেছেন? ওনার তো দলে অনেক লেখক, শিল্পী, সাহিত্যিক, কী সব জিবি টিবি আপনারা বলেন, সেসব জিবি, তারা তো আছেন, কেউ একটা লিখেছেন? দেখি না, যদি লেখা থাকে আমাকে দেখান, পড়ব। তিনি প্রশাসনটা চালানোর চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। নাহলে এত দুর্নীতি হয় না, বুঝতে পেরেছেন? কি জন্য ব্যর্থ হলো ব্যাপারটা বলে আপনার ধারণা? কারণ তিনি দুর্নীতিগ্রস্ত মানুষদের পাত্তা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, হয় জেনে বুঝে দিয়েছেন বা বিশ্বাস করে দিয়েছেন যে এটা করবে না, সেই জন্য হয়েছে। এবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মানে এর মধ্যে ডাকছেন না? রাখছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, কথা আমি বলছি না। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবং তার এখানে একটা প্রশ্রয় ছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায় জেনেও কিছু করতে পারেননি, এমনভাবে তিনি পরিবৃত হয়েছিলেন বা আছেন। এই দুটোর একটা, সেই ব্যাখ্যাটা তিনি দেবেন যে কী কারণে এটা হয়নি। দুর্নীতি যে হয়েছে সেটা তো ঠিক, তাই না? সাম্প্রতিককালে বিজেপির যে লাইন, সেটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করে যে তিনি সেখান থেকে যাবতীয় কিছু শুরু হচ্ছে, তিনি দায়ী। এইটা তো আপনি তাহলে বলতে পারবেন না। কেন বলতে পারবো না? আমি তো মমতা ব্যানার্জির রাজনৈতিক কোয়ালিটির কথা বলেছি।
প্রশাসক মমতা ব্যানার্জির ব্যর্থতা আমি বলতে পারবো না তার জন্যে। আপনি বিশ্বাস করেন তিনিও দুর্নীতিতে যুক্ত? এক্ষুনি বলতে পারবো না, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও সেরকমভাবে ওঠেনি। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, এই অভিযোগ উঠেছে। কিন্তু মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা লাভ করেছেন, এই অভিযোগ এখনও পর্যন্ত ওঠেনি। দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বা দুর্নীতিকে রোখেননি, অন্য লোককে টাকা উপার্জন করার ব্যবস্থা করে দিয়েছেন। সেখান থেকে হয়তো দল চলেছে, কিছু লোক ব্যক্তিগত সম্পত্তিও করে নিয়েছে, এসব হয়তো হয়েছে। তিনি হয়তো আটকাতে পারেননি, এটাও হতে পারে যে সব জানা সত্ত্বেও আটকাতে পারেননি। কোথাও গিয়ে একটা সফট মনোভাব, মানে মমতা ব্যানার্জির সম্বন্ধে সফট মনোভাব প্রশাসক মমতা ব্যানার্জি সম্বন্ধে নয়। তিনি যে মৃত্যুমুখে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে বিরোধী রাজনীতিরা চালিয়ে গিয়েছিলেন, যে কারণে একটা 34 বছরের রাজনীতির অবসান হয়েছিল, আমি সেইটাকে ক্রেডিট দিচ্ছি। মানে একই কারণে কুণাল ঘোষ সম্পর্কে আপনার একটু সফট মনোভাব আমরা এই গত একদিনের মধ্যে দেখছি। আর কীরকম? গত একদিন নয় তো, কুণাল সম্বন্ধে আজ থেকে 3 মাস আগে বলেছি, 4 মাস আগে বলেছি। মানে কনস্ট্যান্ট আপনি সফটই আছেন? হ্যাঁ, আমার কুণালবাবুর মন্তব্য ভালো লাগে। তিনি বেশ রসিয়ে বলেন, ঠিক আছে, যা বলেন তা আমাকে বিদ্ধ করে না। আর কুণালবাবুর একটা গুণ আছে, ভালো লিখতে পারেন। আমাকে উপন্যাস উপহার দিয়েছেন, পড়েছি, খুব ভালো লেগেছে। তো এবং বুদ্ধিমান ব্যক্তি, অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, এটা এই জন্য ভালো লাগে। মানে আপনি কুণালদা যদিও সেই অর্থে পদত্যাগ করেছেন, সে অনুগৃহীত, ওটা হবে কি হবে না পরের কথা, কিন্তু উনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, মমতা পদত্যাগ করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শীর্ষনেত্রী। এদের দুজন সম্পর্কে আপনার একটা অন্যরকম মনোভাব কুণাল ঘোষ সম্বন্ধে যে মনোভাব, কুণাল ঘোষ বিরোধী রাজনীতি কি করেছেন না করেছেন সে খবর আমি রাখি না, বা তিনি তখন বিরোধিতায় কতটা এগিয়ে এসেছিলেন তখনকার শাসন ব্যবস্থার বিরুদ্ধে সেটাও আমি জানি না। কিন্তু কুণালবাবুর প্রতি যে সফট কর্নার, সেটার কারণ হচ্ছে যে কুণালবাবুকে অধিকাংশ লোকই বিভিন্ন রকমভাবে কালো চিহ্ন দেয়। আমি যখন তার সঙ্গে বসে কথা বলেছি প্রায় 1 ঘন্টা, এবং যা বুঝেছি কথা বলে, আমরা তো বুঝি অনেক থেকে, কথা থেকে বুঝি, নন ভার্বাল কমিউনিকেশন থেকে বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝি। সেটা বলে আমার তাকে কিন্তু অত খারাপ মানুষ বলে মনে হয়নি, আমার ভালো মানুষ বলেই মনে হয়েছে। সেই জন্য আমি এই কথাটা বলি। এটা চিৎকার করে প্রতিবাদও করেন অনেকে, না 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 তো তুমি খুব ভুল করছো, মুক্ত। যদি ভুল করছি, অনেকে মনে করতে পারেন এটা কোনো রকম প্রয়োজন পড়লে ফের আপনি যদি মনে করেন তৃণমূলে যাবেন, মানে রাজনৈতিকদের ট্রেন্ড বজায় রেখে, এটা তার রাস্তা খোলা রাখা। হ্যাঁ, এটা একটা অত্যন্ত ভালো কথা বলেছেন। যে মানুষ তো সুইসাইড করেই, বুঝলে, তো সুইসাইড করার রাস্তা তো আপনি খুলেই রাখছেন। আপনার এখানে দেখুন একটা হুক আছে, সুইসাইড করার রাস্তা আপনি খুলেই রাখলেন। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার কি নাম বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তিনি? সেই অর্থে তৃণমূলের একটা আপনার অপোনেন্ট পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় কি? হ্যাঁ, ঠিক আছে, আগে ছিল, পরে না হয় আঞ্চলিক তকমাটা হয়েছে, সর্বভারতীয় তকমাটা গেছে। আমি জানি না। রাজ্যের একজন সাংসদ, না সে ওরকম অনেক সংসদ হয়েছেন, আছেন, গেছেন, অনেক সংসদ হয়েছেন। এটা কি আমি তাই তো বুঝতে পারছি না। কিন্তু এটা আপনি যতই তাকে এরকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টাটা করেন, এড়িয়ে যাবো কেন? গুরুত্ব না দেওয়ার চেষ্টা, এড়িয়ে যাচ্ছি না। আমি জানিই না কে তিনি। পলিটিশিয়ান? কোন পলিটিক্যাল আন্দোলনে ছিলেন বলুন তো, আমি একটু মনে করিয়ে দিন। আমি খাদ্য আন্দোলনের কথা শুনেছি, তারপর অন্যান্য নকশাল আন্দোলনের কথা শুনেছি, অন্যান্য আন্দোলনের কিছু কথা শুনেছি। কী ধরনের, কোন রাজনীতি, কি পলিটিশিয়ান? উনি কি পলিটিশিয়ান কোনো? আমাকে বলুন না। আপনার চোখে উনি কি তাহলে? হ্যাঁ, আপনার চোখে উনি কি? উনি এক্সিস্ট করেন নাকি? এরকম কোনো নামের লোক এক্সিস্ট করেন? আমি সেটাই তো জানি না। এক্সিস্ট করেন মানে রাজনীতির জগতে? দেখুন, আমি এই অন্ধকার জগৎ সম্বন্ধে আমি কিছু জানি না, কারণ নামটা বিশেষ জানি না। রাজনীতির জগতে এরকম কেউ হাজির হয়েছেন নাকি?
হলে হয়েছে না আমি জানি না। তৃণমূলের এখানে রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন আপনি? শূন্য। তৃণমূল দলটা থাকবে কি না আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে। দলটাই হয়তো থাকবে না, অন্যের দয়া তো বেঁচে আছে তৃণমূল। বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বল, এবং আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বেঙ্গলে। সে যতই বামেরা বিরোধীকে ওই বিজেপিকে সাম্প্রদায়িক দলটল বলুক, মানে বিজেপি 18টা রাজ্যে ক্ষমতা এলো কীভাবে? বামেরা কটা রাজ্যে গেছে? বামের তো 1980 সালে 1978 সালে সালকিয়া প্লেনাম হয়েছিল, তাদের কথা ছিল বিভিন্ন বিরোধী রাজ্যে ছড়িয়ে পড়ার। কী ঘোড়ার ডিমটা হয়েছে 78 সালের পরে? আজকে 22 আর 30 45 বছর হয়ে গেছে। যেখানে তারা ছিল সেখান থেকে চলে আসতে হয়েছে। পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মতো জায়গায় শূন্য হয়ে গেছে। তাহলে আপনি সংসদীয় লড়াইয়ে যাচ্ছেন, আর আপনি এখানে আমি যাবো কি না আমি এখনও জানি না, সেটা ঠিক করবেন বিজেপির উচ্চতর নেতৃত্ব। তারা যদি আপনাকে প্রার্থী ভাবেন আপনি নিশ্চয়ই দাঁড়াবেন। হ্যাঁ, যদি তাদের নির্দেশ তাই থাকে দাঁড়াবো। বেশ, সেখানে তমলুকের মতো জায়গায় আপনার কোনো সমস্যা হবে না? আমি কি তমলুকে দাঁড়াচ্ছি বলে আপনার কাছে কোনো খবর আছে? আমিও জানি করছি, আমিও জানি না। মানে সে কোথাও দাঁড়াতেই আপনার কোনো সমস্যা নেই? না না, কোথাও দাঁড়াতে কোনো সমস্যা নেই, আমার শুধু সমস্যা হচ্ছে ওই হুকে ঝুলে সুইসাইড করাতে। তখন নিশ্চয়ই আপনার সুইসাইড করার আগে নিশ্চয়ই আপনার সঙ্গে অনেকবার দেখা হবে। যদি তার নামটা আপনি যখন বিচারক ছিলেন আপনার মুখে অনেকবার শোনা গেছে। কার নাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনে হচ্ছিল, তার সম্পর্কে আপনার বিশেষ আগ্রহ রয়েছে। আমি এরম নাম হয়তো লিখেছি, অনেকের নাম তো লিখেছি, অনেক ভালো লোক, মন্দ লোক, দুষ্কৃতী, তাদের নাম তো লিখেছি অনেক বিভিন্ন অর্ডারে, হয়তো কোথাও লিখেছি, এখনও আমার মনে পড়ছে না। রাজনীতির জগতে আপনি আমাকে একটা রাজনৈতিক আন্দোলনের কথা বলুন যেখানে এরকম কোনো নেতা ছিলেন। তো এইবার যখন রাজনৈতিক আক্রমণগুলোর মুখে আপনাকে পড়তে হবে, যে রাজনৈতিক আন্দোলনে মানে আক্রমণের ইদানিংকালের একটা বড় পার্ট হচ্ছে কুকথা আর কি। কুকথা বলবেন? আমি তো একটা স্তরের নিচে নামতে পারবো না। আমি নিজেকে মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত ভদ্রলোক বলে মনে করি। তারা কখনোই একটা কুকথার একটা স্তরের নিচে নামে না। বাঙালি ভদ্রলোক মধ্যবিত্তের এটাই বড় সমস্যা, তারা কুকথা যদি সেভাবে বলতে না পারেন, সহ্যও করতে পারেন না। আপনি সহ্য করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছেনই তো, আমি অনেকে চিনতেই পারছি না। আপনি যার নাম বলছেন, যাদের তো চিনতে পারবো না, কি আছে? একটা টিকি বাঁধা তোতা পাখি আছে, মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে লেখে, আমি গ্রাহ্যও করি না। ঠিক আছে, এরকম এই তো কী বলবো, স্তাবক তো সব দলেই থাকে, সব দলেই থাকে। তো সকলকে গ্রাহ্য করতে হবে, গুরুত্ব দিতে হবে। আমি গুরুত্ব একমাত্র মমতা বা তার সঙ্গে যারা আছেন, একটা সিনিয়র লিডারশিপ, তাদের কথা বলতে পারি। ঠিক আছে, তো আপনি তৃণমূলের ওই প্রবীণ আর নবীনপন্থীর ফারাকের মধ্যে আপনি একটা পন্থী হয়ে গেছেন মনে হচ্ছে। প্রবীণপন্থী হয়ে পুরো বক্তব্যটা আপনার। না 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 না, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের ফল হিসেবে ব্যক্তিগত জীবন হানির ঝুঁকি নিয়েও রাজনীতিতে এসেছেন, রাজনীতি করেছেন, বিরোধী রাজনীতি করেছেন, তারপর ক্ষমতাসীন হয়েছেন, আমি তাদেরকে চিনি। কেউ যদি বলে যে আমি মাসির কোলে শুধু দুধ খেয়ে রাজনৈতিক নেতা হয়ে গেছি, মাসির কোলে ফিডিং বোতলে দুধ খেতাম, আমি তারপর আমি হয়ে গেলাম রাজনৈতিক নেতা, তিনি ক্লেম করতে পারেন, কিন্তু তাকে মানুষ রেকগনাইজ করবে কিনা সেই মানুষ ঠিক করবে। আমি ব্যক্তি মানুষ, আমি এরকম কোনো নেতার নাম শুনিনি কখনো যিনি কোনো আন্দোলনে ছিলেন। আপনি এরকম বিভিন্ন মানে এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট, মানে তৃণমূলের তরফ থেকে আজকে যে বক্তব্যগুলো এসছে, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বক্তব্যগুলো এসছে, তাতে উনি স্পেসিফিক্যালি বলেছেন যে তৃণমূল বিজেপির নেতারা অনেকেই আমাকে কোনো নাম করে আমার নাম করেন না, বিভিন্ন কিছু বলে অন্য নামে আমাকে ডাকেন আর কি। আপনিও একদম সেই ভাষায় কথা বলছেন একদম। কেন? আমি তো চিনিই না বলছি, আমি তো তাকে কোনো এখনো পর্যন্ত নাম দিইনি। কাকে? আপনি যার নাম বললেন, কি একটা বন্দ্যোপাধ্যায় না কি নাম বললেন, বন্দ্যোপাধ্যায় না চট্টোপাধ্যায় কিছু একটা বলেছেন। 4 দিন আগের থেকে আপনি ডেফিনেটলি পলিটিক্সে আসার কথা ভাবেননি, অনেক দিন আগের থেকে তার মানসিক প্রস্তুতি আছে। না না না, মানসিক প্রস্তুতি অনেক দিন আগে থেকে নেই।
4 দিন 5 দিন হবে। আমি গত সপ্তাহে কোর্টে বসিনি, ওই জন্য তো কোনো অ্যাডজুডিকেশন করবো না। কিন্তু একটু মনে মনে কনস্ট্যান্ট একটুখানি মক্স না করলে এই যেরকম সিজন রাজনৈতিক বক্তব্য আপনি রেখে যাচ্ছেন, এটা সম্ভব না। না 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 না, এটা এমন হতে পারে যে ছোটোবেলায় আমার মা বাবা এমন ওষুধ খাইয়েছিলেন যাতে আমার বুদ্ধিটা বেশি হয়ে গেছে, এটা হতে পারে। টিকটিকি করে টিকটিকি সমর্থন করেছে সেদিক থেকে, ঠিক। কিন্তু এই যে ধরুন এত কিছুর পরেও আপনি যেহেতু বিচার বিশ্লেষণ করেন এবং খুব প্র্যাকটিক্যাল জায়গার থেকে, কোথাও গিয়ে আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার একটা সম্ভাবনা আছে বা এই রকম একটা সিচুয়েশনকে আপনাকে ফেস করতে হতে পারে, এটা তো রিয়েলাইজ করছেন। হ্যাঁ, কিন্তু আমি তো গুরুত্ব দিচ্ছি না। কারণ আমি তো নিজেই জানি যে আমি কোনো বায়াসড হয়ে কোনো জাজমেন্ট দিইনি, এবং সেই জাজমেন্ট আরও দুটো স্তর পেরিয়ে এসেছে, আর কি এটাই। কিন্তু এই যে কনস্ট্যান্ট আপনি যে জিনিসটার খোঁজ করে গেছেন, ধেরে দূর মাথা, সেইগুলো অবধি ব্যাপারটা আদৌ কবে পৌঁছবে সেটা সম্বন্ধে আমি এক্ষুনি বলতে পারছি না, কারণ এটা তো একটা অর্গানাইজড ক্রাইম, একটা বিরাট মাকড়সার জাল, ঠিক আছে। সেখানে প্রত্যেককে ধরে ধরে আনতে হচ্ছে। আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স হচ্ছে যে একটা চেন, আপনাকে যদি একটা জিনিস প্রমাণ করতে হবে, বিভিন্ন ঘটনা তৈরি একটা চেন, প্রত্যেকটা চেনকে আপনাকে প্রমাণ করে করে আসতে হবে, ঠিক আছে। তো সেইটা করতে গিয়ে অনেক সময় লাগে, সেই প্রমাণগুলো জোগাড় করতে হয়। তো যা মানে বিভিন্ন সময় আপনি সিবিআই বা ইডিকেও সমালোচনা করেছেন তাদের কাজের পদ্ধতি, স্পিড, এগুলো নিয়ে। খুব নিরপেক্ষভাবে দেখলে এখন অবধি যে জায়গায় তদন্তগুলো দাঁড়িয়ে আছে, আপনি স্যাটিসফাইড? দেখুন, হ্যাঁ, এখন আমি স্যাটিসফাইড। কারণ যেটা আমি মনে করছিলাম এর আগে যে ওরা বোধহয় কিছু করছে না, কিন্তু ওরা নীরবে অনেক কাজ করেছে, নীরবে অনেক কাজ তারা করেছে। হয়তো গতি স্লথ হয়েছে, কারণ এখানে ওদের এত অফিসার নেই, এইসব এখনও করে যাচ্ছে। এবার ধরুন যদি সত্যি সত্যি মাথা না খুঁজে পাওয়া যায়, যদি শেষ পর্যন্ত না ওই ধেরেই দূর বা যাই আপনি বলুন আর কি, সেগুলো কোনোটা ধরা না পড়ে, এই এতটা হাইপ হয়ে যাওয়ার পর লোকজনের বিচার ব্যবস্থা সম্পর্কে বা এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে একটা বিরাট বড় সংশয় বা বিশ্বাসহীনতায় ভুগবে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাসহীনতায় ভুগবে, মানুষ আওয়াজ তুলবে, ফলে নতুন আবার আইন তৈরি হবে। আজকেই দেখুন না, সুপ্রিম কোর্ট একটা আইন বদলে দিয়েছে যে এমপি এমএলএদের বিচার নিয়ে একটা তাদের একটা প্রোটেকশন তারা পেতেন, সেটা আর পাবেন না। এরকম কিছু হবে। রাজনীতিতে অংশগ্রহণ করে রাজনীতিতে কিছু বদল আনতে পারবেন? এক্ষুনি এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় আমি আসিনি। দেখুন, রাজনীতি তো অনেকটা সাইকোলজি, তো অনেকটা চালায় রাজনীতিকে। যে আমি একটু আগে বোধহয় আপনাকেই সোশ্যাল সাইকোলজির কথা বলছিলাম, যে পশ্চিমবঙ্গের মানুষের সোশ্যাল সাইকোলজিটা বদলে গেছে, যে আমি প্রাণ দেবো আর তুমি সিংহাসনে বসে আম খাবে, এই রাস্তায় আমি আর নেই বাবু, এই জায়গায় চলে গেছে বাঙালি। চলে যেতে যেতে বাঙালি পেছোতে একেবারে গহ্বরে নেমে গেছে। সেই ভদ্রলোকেরা যাদের জয়েন করা উচিত পলিটিক্সে আগ্রহ দেখানো উচিত, একটা কণ্ঠস্বর তুলে ধরা উচিত, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, তাহলে কোনো নতুন ভুলে দেখা হবে তার সঙ্গে আমার। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না মানুষের হয়ে কাজ করার, রাজনীতিতে নেমে আসার বদলে? অনেক উপায় ছিল, কিন্তু এটার মতো এফেক্টিভ উপায় আর ছিল না। যদি কেউ মনে করে যে রাজনীতির পাঁক পরিষ্কার করবেন বা রাজনীতিকে কেন্দ্র করে যে দুর্নীতির জাল, সেটাকে কাটার রাস্তা আপনি দেখাতে শুরু করেছিলেন, সেখানে উল্টে আপনি সেই কাটার রাস্তা আমি কি করে দেখাতাম? আমি যেখানে দেখাচ্ছিলাম সেই ডিটারমিনেশন তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় তো, এটা নিয়ম, চেঞ্জ হওয়াটা নিয়ম। এটা চেঞ্জ করে দেওয়া হয়, বদমাইশি করা এসব আমি বলছি না, চেঞ্জ করে দেওয়া এটা নিয়ম। সেই চেঞ্জে আমার সময় ছিল মাত্র 5.5 মাস। 5.5 মাসে তো আমার হাতে আর অন্য কিছু আসতো না। যে কাজ আমি আজ থেকে 2.5 বছর 3 বছর আগে করতাম বা 4 বছর আগে করতাম, সেই কাজগুলো আবার আমার হাতে ফিরে এসেছিলো। কিছুটা আমি করেছি, আশা করি আমি খানিকটা নিশানা দেখাতেও পেরেছি যে কীভাবে এটা করা দরকার। কবির সুমনের আপনি বিরাট ভক্ত।
কিন্তু এখন রাজনৈতিক মতাদর্শের দিক থেকে যে দলে আপনি গিয়ে যোগ দিলেন বিজেপি, তার সাথে কবির সুমনের একদম 180 ডিগ্রি উল্টো দিকে অবস্থান। তার সামনে দাঁড়ালে তিনি আমাকে তার নিজস্ব ভাষায় যেভাবে বলবেন যে আমি আর তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না ওই ভাষাটার জন্যে। তবে তিনি যদি বলেন যে হ্যাঁ তুমি এসো, আমি তোমার সঙ্গে এরকম করবো না, তাহলে অবশ্যই যাবো, আড্ডা মারবো, একটুখানি আড্ডা মেরে আসবো। আমি সকলের কথা শুনতে আগ্রহী, সকলের। এই বিচার ব্যবস্থার শেষ দিনে দাঁড়িয়ে, মানে জাস্ট পেরিয়ে এসে, আক্ষেপ? এখনও তেমন কোনো আক্ষেপ খুঁজে পাচ্ছি না, বরং আমি প্রশংসাই করব ভারতবর্ষের স্বাধীন বিচার ব্যবস্থার, যেটার সম্পূর্ণ সুযোগ আমি পেয়েছি, আমাকে কেউ প্রভাবিত করার চেষ্টা করেনি কোনো। সুতরাং এই কাজটা করার কোনো আক্ষেপ আমার নেই। আমি অত্যন্ত খুশি। সেই কাজটা আমি আর বেশি দিন করতে পারবো না, সেই জন্যই আমি চলে এসেছি অনেকটা। আর আমাকে অনুপ্রাণিত করেছেন যে মাঠে আসুন, দেখে নেবো, অমুক তমুক। তো মাঠে আমি এসে গেছি, বা দেখে নিন। মানাতে না পারলে? হ্যাঁ, মানাতে না পারলে আপ্রাণ চেষ্টা করবো মানিয়ে নেবার। মানাতে না পারলে নিশ্চয়ই তাদেরকে বলবো যে মানাতে পারছি না, তুই যাতে মানাতে পারি সে ব্যবস্থা করুন। সর্বভারতীয় ক্ষেত্র না রাজ্য স্তরে বাংলা কোন জায়গায় বেশি কাজ করে? আপাতত আমার টার্গেট হচ্ছে বাংলা। কারণ আমি বাঙালি হিসেবে অত্যন্ত অপমানিত বোধ করি যখন দেখি যে বাঙালিকে অবজ্ঞা করা হচ্ছে, বাঙালির পকেটে পয়সা নেই, মাথায় প্রচুর বুদ্ধি আছে, তার প্রয়োগ হচ্ছে না, প্রায়োগিক দিকটা নেই। একে একে ক্রমাগত একটা অন্ধকার জায়গায় চলে যেতে যেতে একেবারে হয়তো ডুবেই যাবে কোনো দিন বঙ্গোপসাগরে বাঙালি যাত্রা। এটা আমি মেনে নিতে পারি না। এই ইগোটা বাঙালি হিসেবে এই ইগোটা আমার আছে। এই বাঙালির এই ডুবে যাওয়াটা, নাকি যারা আপনাকে ভগবান বলতো, এই চাকরি প্রার্থীরা যারা চোখের জল ফেলে আপনার জন্য একটা সময় পর্যন্ত, যখন মামলার থেকে আপনি সরে গেছিলেন, তারা কোথাও এসে আপনাকে বলছে যে বিশ্বাসঘাতক, এই রকম কোনটা আপনি দুঃস্বপ্নে বেশি ভয়ঙ্করভাবে? না, তারা বিশ্বাসঘাতক তারা মনে করতে পারেন, কিন্তু তাদের প্রকৃত তথ্যটা যদি জানিয়ে দেওয়া হয়, তাদের যদি সেই জানার মতো ইচ্ছেটা থাকে, আগ্রহটা থাকে, ধৈর্যটা থাকে, তাহলে তাদেরকে বলে দেওয়া যায় যে কেন আমি এটা করতে পারিনি। এটা তো আমার পক্ষে একা করা সম্ভব না, কারণ সময়ে সময়ে একটা ডিটারমিনেশন এক একজনের কাছে যাবে, এটা তাদের বোঝা উচিত। তারা অনেকে জানেনও, ঠিক আছে? সুতরাং তাদের মধ্যে কেউ যদি বলে থাকেন বিশ্বাসঘাতক বা কিছু, তাহলে তিনি সেই রকম আবেগ থেকেই বলেছিলেন, যে আবেগ থেকে হয়তো একসময় আমাকে ভগবান বলেছিলেন। এটা তো আবেগ থেকে আসে, আবেগকে বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই। আপাতত আবেগ খুব প্রয়োজনীয় জীবনে বেঁচে থাকার জন্যে, কিন্তু কিন্তু রাজনীতিতে আপনি আবেগহীন থাকবেন আর কি? রাজনীতিতে কি আবেগহীন থাকা যায়? আমার মনে হয় না। আবেগ এবং মস্তিষ্ক দুটোই লাগে, হৃদয় এবং মস্তিষ্ক দুটোর মিশলেই যে কোনো ভালো কাজ, দুটোর মিশলেই হয়। হৃদয় এবং মস্তিষ্ক একটা দিয়ে হয় না। আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই নতুন জীবনের জন্য আপনার অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল। আমার প্রণাম জানালাম আপনাদের সকলকে। আপনাদের সবাই এখানে যারা এসে অনেকক্ষণ ধরে ক্যামেরার কাজ করলেন, আলোর কাজ করলেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। আর আমি এরকম আরও তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে চাই, এবং আমি দেখতে চাই কতটা সেই তীক্ষ্ণ প্রশ্ন আমি নিজের মতো করে নিজেকে স্যাটিসফাই করতে পারছি কিনা। আপনাকে করতে পারবো কিনা আমি জানি না। ভবিষ্যতে দেখা হবে। নিশ্চয়ই।